আলোচনার শুরুতেই আমি আপনাদের একটা স্থির চিত্র দেখাচ্ছি। এটা আমি আজকের পত্রিকা থেকে নিয়েছি। চিত্রটিতে অনেকে বসে আছেন। একজন মহিলা ওনার সন্তানকে কোলে নিয়ে জল কামানের সামনে কি হতবিহ্বল অবস্থায় পড়েছেন, সেই দৃশ্যটা দেখা যাচ্ছে। ছবিটাকে যদি আপনি একটু ক্লোজ করে দেখেন তাহলে দেখবেন সেই শিশুটির চোখে মুখে কি ভয়ঙ্কর ভীতিকর একটা বহিঃপ্রকাশ, ভয়ের বহিঃপ্রকাশ। এই চিত্রটা আমি যেখান থেকে নিয়েছি সেই ভিডিওটাও আপনাদের আমি দেখাতে চাই। আমি সাধারণত আমার এই অনুষ্ঠানে কোনো ভিডিও দেখাই না, কারণ ভিডিও তো কারো না কারোর কাছ থেকে নিতে হয়, তো ওই ঝামেলায় আমি যাই না। কিন্তু এই ভিডিওটা আমি দেখাবো। আমি ছোট্ট করে মাত্র 5 সেকেন্ডে একটা ক্লিপ দেখাচ্ছি, আপনারা এটা দেখুন। দর্শক, আপনারা দেখলেন ভিডিওটা, দেখেন পানির তোরে জল কামানের যে পানির যে তোর যে বেগ, সেই তোর সামলাতে না পেরে মা পড়ে গেছেন মাটিতে। এবং পড়ার মুহূর্তেও উনি কিভাবে ওনার সন্তানকে ডান হাতে আগলে রেখে পুরো শরীরের ভরটা বাঁ হাতের উপর দিয়ে পড়েছেন উনি। মানে সন্তানকে বাঁচানোর জন্য কি আপ্রাণ চেষ্টা। এই দৃশ্যটা দেখে আপনাদের কী অবস্থা হয়েছে আমি জানি না। বিশ্বাস করেন, আজকে সারাদিন আমি স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম করতে পারিনি। আমার মনে হলো একটাই প্রশ্ন, এই দেশে তো এখন আর স্বৈরাচারী শেখ হাসিনা নেই। আমরা তো স্বৈরাচারকে বিদায় করেছি। এখন তাহলে কারা দেশ চালাচ্ছে? তাদের মধ্যে কি মানবিকতা নেই? তারা কি এদেরকে মানুষ মনে করে না? এখন যিনি সরকার প্রধান, তিনি না শান্তিতে নোবেল পেয়েছেন। এই দৃশ্যটা কি? কোনো রকম শান্তির কোনো চিহ্ন এখানে দৃশ্য আপনি দেখতে পান? এই দৃশ্যটা কি? শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তিকে ন্যূনতম বিচলিত করে না? উনি বলবেন আমি কি করব? আপনি অন্ততপক্ষে আর যদি কিছু করতে না পারেন পদত্যাগ করেন ভাই, আপনি পদত্যাগ করেন। আপনার যে নাম, আপনার যে পরিচিতি সারা দুনিয়া, তার সঙ্গে তো এই দৃশ্যটা মেলে না। এই লোকগুলো কি দেশদ্রোহী কেউ? এই নারী, এই শিশু, এরা কি এদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে? এরা কি রাষ্ট্রদ্রোহী? এরা কি আপনার সরকারের পতন ঘটানোর জন্য মাঠে নেমেছে? যদি নেমে থাকে তাহলে এদের সম্মান করে আপনার সরকারের পতন ঘটানো উচিত। আপনার পুরো সরকার সহ পদত্যাগ করা উচিত এই একটা শিশুকে ভয় দেখানোর কারণে। আপনি কি ভাবছেন? কি ঘটনাটা কি? আমি একটু ছোট করে বলি ঘটনাটা কি। ঘটনাটা হলো, এরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সরকার ঘোষণা করেছিল, আগের সরকার। সেখানে 3 ধাপে হয়েছে। প্রথম 2 ধাপ শেষ হয়ে গেছে। এটা 3য় ধাপের নিয়োগ হয়েছে। 3য় ধাপে ছিল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা নাকি নিয়োগ দেওয়া হবে, এবং এদের বিজ্ঞপ্তি দেওয়া হয়। 3য় ধাপের বিজ্ঞপ্তি দেওয়া হয় 2023 সালের 14 জুন। লিখিত পরীক্ষা হয় 2024 সালের 29 মার্চ। খেয়াল করেন, 2024-এর 29 মার্চ। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ওই বছরই 2024 সালের 21 এপ্রিল। 12 জুন ভাইবা সম্পন্ন হয়। এরপর তো আন্দোলন শুরু হয়ে গেল। জুলাই আন্দোলন হলো, অগাস্টে আন্দোলন শেষ হলো, স্বৈরাচার বিদায় নিল। তারা ওয়েট করছে, যারা ভাইবা দিয়েছে তারা ফলাফলের জন্য ওয়েট করছে। সেই ফলাফল প্রকাশিত হলো। এরাও চিন্তা করেছে এখন সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন কি আমরা এই ফলাফলটা প্রকাশ করবো কি করবো না। এই জন্য তারা আইন মন্ত্রণালয় ওই জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে অনুমতি চায়। আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তারা অনুমতি দেয় যে ফলাফল প্রকাশ করা যায়। 31শে অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। কোন বছরের? 2024 সালের 31শে অক্টোবর। তখন দেশে কে আছে? ডক্টর ইউনূস সাহেবের সরকার আছে। আইন মন্ত্রণালয়ে কে ছিলেন?
এই আসিফ নজরুল সাহেব ছিলেন, এখন যিনি আছেন তিনিই ছিলেন। জনপ্রশাসন সচিব এই লোকই ছিলেন। 31শে অক্টোবর ফল প্রকাশ হয়। তারপর 6531 জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয় যে এদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে। এই সময়ে একটা আইনগত দিকে ঝামেলাটা আমি বলি, এই সময়ে যারা নাকি চান্স পায় না, যারা নিয়োগের তালিকায় আসেনি, এমন 30 জন লোক একটা রিট করে হাইকোর্টের কাছে। 30 জন, কেউ লেখছে 31 জন, আমি ঠিক যাই না, 30 অথবা 31। যখন রিট করে, এই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সেই নিয়োগ কার্যক্রমকে 6 মাসের জন্য স্থগিত করে পরে 6 ফেব্রুয়ারি ওই আগের নিয়োগটাই তারা বাতিল করে দেয়। আচ্ছা, হাইকোর্টের লজিকটা কী ছিল সেটা আমি আপনাদের একটু বলি। হাইকোর্টের লজিক হলো, এটা তো যখন নিয়োগ দেওয়া হয়েছে আগে আপনার 2023 সালে যখন নিয়োগের বিজ্ঞপ্তি সব যখন হয়েছে, তখন 2018 সালের যে 2018 সালের 4 অক্টোবরে জারি করা যে পরিপত্র ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় যে কীভাবে নিয়োগ করতে হবে, সেইভাবে ছিল। সেখানে কিন্তু প্রাইমারি স্কুলের টিচারদের জন্য 60% কোটা ছিল। কার কোটা? নারীদের কোটা, মুক্তিযুদ্ধের কোটা না, কিন্তু নারীদের কোটা। এবং ওইভাবে চলেছে, আরও অন্য কোটা ছিল। তো সেই কোটা অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু আপনাদের মনে আছে যে হাসিনা সরকার বিদায়ের আগ মুহূর্তে 23শে জুলাই কোটা পদ্ধতি কিন্তু আবার সংশোধন করেছিল, যেখানে নাকি 92% কোটা ছিল প্রতিযোগিতার ভিত্তিতে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেটা নাকি ছাত্ররা মানেনি। সেই যে আইনটা ছাত্ররা মানেনি, কিন্তু হাসিনা সরকারের পতন হয়ে গেছে ওদের সর্বশেষে ঘোষণার কারণে। সেই ঘোষণাটা বিচারকরা তো আইন দেখে, সেই ঘোষণার আলোকে তারা এই নিয়োগটাকে বাতিল করেছে। আচ্ছা, বাতিল করেছেন, তাহলে আগে যে 2 দফা নিয়োগ হয়ে গেল ওগুলির কী হবে? ওগুলি বাতিল করবেন? 2 দফা তো আগে নিয়োগ হয়ে গেছে, ওগুলি কী করেছেন? ওগুলো তো বাতিল করেন নাই। তাহলে তৃতীয় ধাপের যে ঘটনাটা, এটা তো আপনারা বাতিল করলেন। এই যে 6531 জন, 6500 ফ্যামিলি কিন্তু মাথায় রাখেন, এদেরকে যে বাতিল করে দিলেন, এরা কী করবে এখন? এদের কোনো চাকরি নাই। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, কিন্তু সরকার এদিকে দেখবেন আপনি পুরনো লোকজনকে, অবসরপ্রাপ্ত লোকজনকে ধরে না চাকরি দিচ্ছে। আর এরা যে চাকরি, এটা কি রাজনৈতিকভাবে হয়েছে? এটা কি মুক্তিযুদ্ধের কোটা আছে? নেই তো। তো এদেরকে তো আপনি বাতিল করে, যদি বাতিল করে দেন আগের 2 ধাপও দেন, সব দেন বাতিল করে। যে এখন একটা ঘোষণা দিলেই হয়তো যে আওয়ামী লীগের সরকার আমলে 15 বছরে যা কিছু নিয়োগ হয়েছে সব বাতিল। এটা কি প্রতিহিংসার কি দেশ চলছে? কোনো আইন কানুন থাকবে না। তো এদেরকে যে ঠিক আছে, এদের দাবি আপনি মানবেন না, আলোচনা করেন এদের সঙ্গে, কথা বলেন। এই যে একটা ঘটনা ঘটেছে, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে, এই স্থির চিত্রটা সবাই দেখেছে। আমি দেখলাম না পর্যন্ত যে কেউ এই ঘটনা কোনো নিন্দা প্রকাশ করেছে, কাউকে নিয়ে কোনো উদ্বেগ করতে থাকে। এই দেশটাকে সবাই পাথর হয়ে গেছে। এই দেশের মানুষের কি মানে মানবিকতা বলতে কিছু নাই? সবাইকে পাথর, অথবা সবাইকে ভীত সন্ত্রস্ত। আমি মেলাতে পারি না, আমি কিছুই মেলাতে পারছি না। কদিন আগে, বেশি দিন না, মাত্র 10-12 দিন আগের কথা, 10-12 দিন আগে একটা ঘটনা বলি। এই শাহবাগে এরা শাহবাগের মোড়ে, এই শিক্ষকরা এরা শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছিল। তারপর তাদের জল কামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই আমি যে দৃশ্যটা দেখলাম, এটা ওই জল কামানের দৃশ্যটা। জল কামান দিয়ে কী হয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, লাঠিপেটা করা হয়েছিল। তারপরে কিন্তু তারা রাতের বেলা ওখানে অবস্থান করেছেন, রাত 9টা-10টা পর্যন্ত। আজকেও শুনলাম, আজকেও আছে। আমি আপনাদেরকে 27শে জানুয়ারি একটা ঘটনা বলি। 27শে জানুয়ারি এখানেও আবার চাকরি জাতীয়করণের দাবিতে এই শাহবাগে ইবতেদাইয়া মাদ্রাসার শিক্ষকদের একটা সমাবেশ ছিল। সেটাও কিন্তু পুলিশ এই জোর করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেয়। এই যে সরিয়ে দেয় জোর করে, এই ঘটনার প্রেক্ষিতে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সংগঠন জাতীয় নাগরিক কমিটি, তারা কিন্তু প্রতিবাদ করে। এবং তারা প্রতিবাদ করে কি বলে, যে এই ইবতেদাইয়া শিক্ষকদের উপর পুলিশি হামলা ও অভ্যুত্থান, এই হামলাটা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী। তো ইবতেদাইয়া মাদ্রাসার শিক্ষকদের যারা নাকি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছে, তাদের উপর হামলা যদি
অভ্যুত্থানের চেতনার পরিপন্থী হয়, তাহলে নারী শিশুদের উপর যে হামলা হচ্ছে এটা অভ্যুত্থানের পরিপন্থী না ভাই? এখন আপনাদের চেতনা জাগ্রত হচ্ছে না? আমরা এগুলি কি দেখছি? ইফতেতিয়া হলে পরে অভ্যুত্থানের পরিপন্থী, নারী ও শিশু হলে অভ্যুত্থানের পরিপন্থী না। এটা কোন দেশে আছি আমরা? সারা দুনিয়ার কাছে এই ছবিগুলো যাচ্ছে, সারা দুনিয়া এগুলো দেখে কিভাবে মূল্যায়ন করছে। পরিষ্কার কথা, এই সরকার কিছুই হ্যান্ডেল করতে পারছে না। কিছু বললেই বলে 150 আন্দোলন, 500 আন্দোলন। আরে ভাই, আন্দোলনের সংখ্যা দরকার নেই, আপনি আন্দোলনগুলো হ্যান্ডেল করেন। এদেরকে রাস্তায় নামতে হয় কেন? আমি আগেও বহুবার বলেছি, আপনারা একটা ওয়েবসাইট করেন, আপনারা কতগুলি ইমেল দেন, ইমেল অ্যাড্রেস দেন, বলেন যার যত দাবি দেওয়া আছে সেই ইমেলে তারা পাঠানোর পর আপনারা এগুলি জাজ করেন, প্রত্যেকটা মন্ত্রণালয় নিয়ে জাজ করে তাদেরকে ইনফর্ম করেন। যুক্তি দিয়ে জাজ করেন, রাজনীতি দিয়ে জাজ করেন না। আপনারা তো অরাজনৈতিক দল, অরাজনৈতিক সরকার, বলেন তো রাজনীতির মতো কথা। আপনার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলে যে আমাদের এটা অরাজনৈতিক সরকার, রাজনৈতিক সরকার। আরে ভাই প্রেস সেক্রেটারি, আপনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? আপনি কিসের রাজনৈতিক সরকার এটা? রাজনৈতিক সরকারকে কে নিয়োগ দিয়েছে? রাজনৈতিক সরকারের কথা বলেন। অদ্ভুত এক দেশ, অদ্ভুত এক সরকার আমাদের উপর চেপে আছে। প্রিয় দর্শক, আমি আশা করব এই ধরনের দৃশ্য যেন আমাদের আর দেখতে না হয়। মানুষকে আর পেইন দিয়েন না আপনারা।